আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-27 শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় দেওয়া থাকে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় যেটা রয়েছে ইতিহাসের ধারণা, এরপর দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, আর হচ্ছে 3 নম্বর অধ্যায় যেটা প্রতিরোধ ও বিদ্রোহ। এই 3টি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে, এই 3টি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। তো এই অধ্যায় 3 তোমরা ভালোভাবে পড়বে। এবার কীরকম প্রশ্ন দেওয়া হয় দেখো, প্রশ্ন কাঠামোটি তোমরা দেখে নাও। তোমাদের প্রথমে 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর 6টি এসএকিউ থাকবে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। তারপর 4টি হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে 5টি বা 6টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। আর তারপর হচ্ছে 4 নম্বর মানে 2টির উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। দেখো এখানে বলা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে যে কোনো 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে 4 নম্বর মানের। আর 8 নম্বর মানের জন্য তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে 3টি, তার মধ্যে থেকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নে তোমাদের 40 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখানে একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে পেড কোর্সের মধ্যে থেকে, তাইলে তোমরা এর পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে প্রথমে যেটা রয়েছে বিভাগ ক, 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। 1 নম্বর দেখে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয়। এখানে অপশন কতে দেওয়া আছে, রাজা মহারাজাদের পৌরাণিক কাহিনীকে, অভিজাত সমাজকে, সাধারণ মানুষকে। তো নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। 2 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ওকে, এর রচয়িতা হচ্ছে গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহেরু। এটার রচয়িতা হচ্ছেন গান্ধীজি। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় মহারাষ্ট্রে, পাঞ্জাবে, বাংলায় না বিহারে। তো ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় বাংলায়। নেক্সট হচ্ছে বামাবোধিনী প্রকাশিত হয়েছিল দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক না মাসিক পত্রিকা হিসাবে। তো বামাবোধিনী মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছিল। এরপর হচ্ছে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং, মাইকেল মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখার্জি, কালীপ্রসন্ন সিং। উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপরের প্রশ্ন হচ্ছে সতীদাহ বিরোধী আইন পাশ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। তো সতীদাহ বিরোধী আইন এটা পাশ হয় 1829 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিপ্লব শব্দটির অর্থ আন্দোলন। এরপরে হচ্ছে ক্ষণস্থায়ী সামাজিক পরিবর্তন, বিদ্রোহ না প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। তো বিপ্লব এই শব্দটার অর্থ হচ্ছে প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন রংপুর বিদ্রোহে, চুয়ার বিদ্রোহে, কোল বিদ্রোহে না মুন্ডা বিদ্রোহে। তো রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে চুয়ার বিদ্রোহে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ না সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে এই আনন্দমঠ উপন্যাসটি রচনা করা হয়েছিল। নেক্সট হচ্ছে নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন সিধু কানু। এরপর বিরসা মুন্ডা ভৈরব। উত্তর হবে বিরসা মুন্ডা নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন। পরের প্রশ্ন বিভাগ খতে, এখানে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 6 = 6। প্রথম রয়েছে এক কথায় উত্তর দান। দেখো ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখক কে। উত্তর লিখবে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া। বইটির লেখক হচ্ছেন পুরিয়া মজুমদার, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে হুতম প্যাঁচার নকশা এটা কার লেখা। তো হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের লেখা। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যাটাকে নির্বাচন করতে হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এটা সত্য হবে। এরপর ফরাজি শব্দের অর্থ হলো নবজাগরণ, এটা লিখবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি প্রথমে যেটা দেওয়া আছে, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, তো সঠিক ব্যাখ্যা 3টা হবে। অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যই তারা অরণ্য আইন পাশ করেন। এরপর বিবৃতি রয়েছে বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন। কারণ কি 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা 1টা হবে। তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, এই জন্যই তিনি এক নতুন ধর্মমত প্রচার করেছিলেন।
পরের প্রশ্ন বিভাগ গতে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 2 8 নম্বর এখানে দেওয়া আছে। 3-1 দাগের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝেন? 1960 থেকে 1970 এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক, সামরিক, সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সামাজিক অবহেলিত দিকগুলি সহ সমগ্র সমাজের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়, যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তারপরে প্রশ্ন 3-এর 2 নম্বর দাগে, চার্লস উডের ডিসপ্যাচের প্রধান 4টি সুপারিশ লেখো। তো চার্লস উডের সুপারিশ আমরা লিখছি, দেখো, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য চার্লস উডের বিভিন্ন সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল: 1 নম্বর, নিম্নতম শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। 2 নম্বর হচ্ছে সরকারি শিক্ষা বিভাগ স্থাপন, প্রত্যেক প্রেসিডেন্সি শহরে অর্থাৎ কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে 1টি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, ঠিক আছে এখানে। এরপর 3 নম্বর হচ্ছে গণশিক্ষা, নারী শিক্ষা, মাতৃভাষার উন্নয়ন এবং শিক্ষণ ব্যবস্থার প্রবর্তন। 4 নম্বর, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন। তো এগুলো হচ্ছে চার্লস উডের সুপারিশের। 5 নম্বর হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতির প্রবর্তন প্রভৃতি হচ্ছে চার্লস উডের সুপারিশ। এরপর 3-এর 3 নম্বর, নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? তো হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রভাবে পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ বুদ্ধিজীবীদের একাংশ যে উগ্র সংস্কারপন্থী আন্দোলন সৃষ্টি করেন, তা ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন নামে পরিচিত। 3-এর 4 নম্বর, ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? তো কোরআনের পবিত্র আদর্শ অনুসরণ করে চলা, ইসলামীয় ভাবধারার পুনরুজ্জীবন করা, জমিদারদের শোষণের হাত থেকে কৃষকদের মুক্ত করা, ব্রিটিশ শাসনের উচ্ছেদ করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা, জমিদার মহাজনদের বিরোধিতা করা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন দেখো, 3-এর 5 নম্বর, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। তো কোল বিদ্রোহের কারণগুলি হলো: 1 নম্বর, ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার মহাজন ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি মদের উপর কর বসানো, কোলদের ঐতিহ্য বিরোধী আফিম চাষ বন্ধ করতে বাধ্য করা, বেড়া খাটানো, নারীদের সম্মানহানি হওয়া, এগুলো হচ্ছে কোল বিদ্রোহের বিভিন্ন কারণ। বিভাগ ঘয়ের প্রশ্ন দেখো, 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 2টি। 4 × 2 = 8। প্রথম হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? তো যে আখ্যানধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণা করে থাকেন, তাই হলো আত্মজীবনী বা স্মৃতিকথা। তবে আত্মজীবনী লেখকের জীবনের একটি বৃহৎ অংশের প্রতিচ্ছবি, আর স্মৃতিকথা বিশেষ কোনো ঘটনার প্রতিফলন। স্মৃতিকথা অথবা আত্মজীবনী থেকে লেখকের জীবনের নানান তথ্য, সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়, তাই এগুলিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দেশভাগের অপরিসীম দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, ছন্নছাড়া জীবন, বিভিন্ন ক্যাম্পে আশ্রয়গ্রহণ ও পুনর্বাসন প্রভৃতি সমকালীন অনেক বিদগ্ধ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় স্থান পেয়েছে। আর 2 নম্বর হচ্ছে টিকা লিখতে হবে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে বা বাংলা নারী সমাজে বামাবোধিনী পত্রিকার অবদান সম্পর্কে লিখতে হবে। দেখো, আমরা প্রথমে লিখছি ভূমিকা। 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রিকাগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী পত্রিকা। 1 নম্বর হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। 19 শতকের মধ্যভাগেও বাংলায় স্ত্রী শিক্ষার প্রতি সাধারণ মানুষের বিশেষ সমর্থন ছিল না, তাই এই সময় পর্যন্ত নারী শিক্ষার বিশেষ প্রসার ঘটেনি। এই পরিস্থিতিতে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যে উমেশচন্দ্র দত্ত বিশেষ উদ্যোগ নেন। 2 নম্বর হচ্ছে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা। বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ও নারী সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা, নারীদের মনের কথা তুলে ধরা, নারী জাতির স্বার্থে বিভিন্ন বইপত্র প্রকাশ প্রভৃতির উদ্দেশ্যে উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তো এইগুলো হচ্ছে বামাবোধিনী যে নারী সমাজে বামাবোধিনীর যে অবদান, সেগুলো আমরা এখন লিখলাম, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দিয়ে আরেকটা আমরা লিখছি এখানে, পত্রিকার প্রথম প্রকাশ। বামাবোধিনী সভার পক্ষ থেকে 1863 খ্রিস্টাব্দের আগস্ট
মাসে বামাবোধিনী পত্রিকার প্রকাশ শুরু হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার প্রকাশে উমেশচন্দ্র দত্তকে বিশেষভাবে সহায়তা করেছিলেন ক্ষেত্রমোহন দত্ত, বসন্ত কুমার দত্ত প্রমুখ। 4 নম্বর হচ্ছে সম্পাদনা। কলকাতার শিমুলিয়ার বামাবোধিনী পত্রিকার কার্যকাল থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। উদার মনস্ক সংস্কারদের নিয়ে বামাবোধিনী পত্রিকার সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত। নানা উত্থান পতনের মধ্য দিয়ে পত্রিকাটি 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 বছর ধরে প্রকাশিত হয়। এরপর উপসংহার দিয়ে লিখছি, বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারী সমাজের অন্তরের কথা তুলে ধরতে অক্ষম হয়। এই পত্রিকায় নামে ও বেনামে বিভিন্ন নারী তাদের নিজস্ব লেখালেখি প্রকাশ করার সুযোগ পাওয়ায় সাহিত্য জগতে নতুন লেখিকাদের আবির্ভাব ঘটে। এই হচ্ছে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে কিন্তু আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, যেটা 3 নম্বর, সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব লেখো। তো সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব, এই বিদ্রোহের ফলে 1 নম্বর হচ্ছে সরকার সাঁওতাল পরগনা নামে একটি স্বতন্ত্র সংরক্ষিত এলাকা সৃষ্টি করে সেখানে সাঁওতালদের আইন কানুন চালু করে। 2 নম্বর, সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং মিশনারি ছাড়া সমতলের লোকদের প্রবেশ নিষিদ্ধ হয়। 3 নম্বর, সাঁওতাল মোড়ল ও সর্দারদের ক্ষমতা স্বীকার করা হয়। 4 নম্বর, সর্বত্র একই ধরনের ওজন বিধি চালু হয়। ঠিক আছে। 5 নম্বর, এরপর দেখো আমরা পরের যে প্রশ্ন সেটা দেখছি বিভাগ উঙ্গতে। 5 নম্বর দেখেন, নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 8 নম্বর। তো 5-এর 1-এর প্রশ্ন, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। তো সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে সতীদাহ প্রথা রদ। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ হল তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত নিষ্ঠুর এবং অমানবিক সতীদাহ প্রথার রদ বা বিলোপ সাধন। 2 নম্বর হচ্ছে ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তিনি হিন্দু ধর্মের যাবতীয় কুসংস্কারযুক্ত ধর্মের বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে মূর্তি পূজা, পৌত্তলিকতা প্রভৃতিকে কঠোর সমালোচনা করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর 3 নম্বর হচ্ছে নারী অধিকার রক্ষা। তৎকালীন সময়ে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। রাজা রামমোহন রায় নারীর অধিকার রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যান এবং তাদের শিক্ষার ব্যবস্থা করেন। বিশেষ করে সমাজে নারীর উপযুক্ত স্থান এবং সম্পত্তিতে নারীর অধিকারের জন্য রামমোহন রায় বিশেষ প্রচেষ্টা চালিয়েছিলেন। এরপর 4 নম্বর, জাতিভেদ প্রথার বিরোধিতা। তৎকালীন সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা তীব্র আকার ধারণ করেছিল। অর্থাৎ সমাজে নিচু জাত উঁচু জাত এইভাবে বিচার বিবেচনা করা হতো। এমনকি নিচু জাতের মানুষদের সমাজে কোনো অধিকার ছিল না। তারা সর্বদা লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত হতেন। রাজা রামমোহন রায় এই অমানবিক জাতিভেদ প্রথার বিরোধিতা করেন। 5 নম্বর, অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা। রাজা রামমোহন রায় একদিকে যেমন জাতিভেদ প্রথার বিরোধিতা ছিলেন, তেমনি অন্যদিকে সমাজে প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস ও কুসংস্কার রোধ করার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে অন্যতম হল গঙ্গায় সন্তানকে বিসর্জন, সতীদাহ প্রথা, নারীদের রক্ষণশীলতা প্রভৃতি। এরপর লিখছি উপসংহার। সর্বোপরি বলা যায় ভারত পথিক রামমোহন রায় ছিলেন তৎকালীন অন্ধবিশ্বাস, কুসংস্কার জর্জরিত সমাজ ব্যবস্থার উন্নতির প্রধান কারিগর। 5-এর 2 নম্বর, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। তো নীল বিদ্রোহের কারণ হচ্ছে ইংরেজ নীলকরদের অমানসিক অত্যাচারের বিরুদ্ধে সংঘটিত নীল বিদ্রোহের কারণগুলি হলো, 1 নম্বর, অলাভজনক নীল চাষ। ইউরোপীয় নীলকররা ধান বা পাট চাষের বদলে চাষিকে তার ইচ্ছার বিরুদ্ধে অলাভজনক নীল চাষে বাধ্য করলে নীলকর বিরোধ তীব্র হয়। 2 নম্বর হচ্ছে দাদন প্রথা। নীলকররা নীল চাষিকে চাষের জন্য বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম নিতে বাধ্য করে ও বলপূর্বক নীল চাষে বাধ্য করে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত মূল্যের অভাব। উৎপন্ন নীলের উপযুক্ত মূল্য না পাওয়ায় তারা বংশানুক্রমে আর্থিক দায়গ্রস্ত থাকতো। এমনকি অনেক সময়ে নীলকরদের ব্যাগার শ্রম দান করতেও বাধ্য হতো। 4 নম্বর হচ্ছে নীলকরদের অত্যাচার। নীলকুঠির লাঠিয়ালরা অবাধ্য চাষিদের উপর হামলা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, চাষির স্ত্রী কন্যাদের অপহরণ ও লাঞ্ছনা, কৃষকদের গবাদি পশু আটকে রাখা ইত্যাদি নানা নির্যাতন চালাতো। এরকম অত্যাচার প্রায় দীর্ঘ 50 বছর ধরে চলেছিল।
এরপর লিখছি নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। এই বিদ্রোহে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো 1 নম্বর কৃষকদের সংঘবদ্ধ প্রতিরোধ। অন্যান্য কৃষক আন্দোলনের তুলনায় নীল বিদ্রোহের তীব্রতা ছিল ব্যাপকতর। 2 নম্বর জমিদারদের অংশগ্রহণ। অন্যান্য কৃষক বিদ্রোহের মতো নীল বিদ্রোহ জমিদার বা মহাজন বিরোধী আন্দোলন ছিল না, বরং রানাঘাটের শ্রী গোপাল পাল, সাধুহাটির মথুরানাথ আচার্য প্রমুখ বেশ কিছু জমিদার এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। 3 নম্বর শিক্ষিত মধ্যবিত্তদের সমর্থন। শিশির কুমার ঘোষ, গিরিশ ঘোষ, মনমোহন ঘোষ, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ শিক্ষিত মধ্যবিত্ত ব্যক্তিরা নীল বিদ্রোহকে সমর্থন করেন। 4 নম্বর হিন্দু মুসলিম ঐক্য। নীল বিদ্রোহ কোনোভাবেই সাম্প্রদায়িক আন্দোলন ছিল না। নিপীড়িত হিন্দু মুসলমান কৃষক একযোগে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 5 নম্বর সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা। গ্রামবার্তা, প্রকাশিকা, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ প্রভৃতি পত্রপত্রিকা নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহের ইতিবাচক জনমত গঠনে সহযোগিতা করে। তো এইগুলো হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং বৈশিষ্ট্য আমরা লিখলাম। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-27 শিক্ষাবর্ষের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এটা 1 নম্বর সেট আমি তোমাদের দিলাম। এরপর আরও কয়েকটি সেট দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর যদি তোমরা মুখস্থ করে এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে পরীক্ষা সেখানে এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তাই প্রতিটা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, আর যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেড কোর্সের মধ্যে কিন্তু থাকবে এই পিডিএফগুলো, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।